লুকোচুরি খেলবে? লুকোচুরি? প্রথমেই বলে রাখা ভালো, এই ঘটনাটি শুনলে অনেকেই হয়তো হেসে উড়িয়ে দিবেন, বলবেন এরকম আবার হয় নাকি, আবার কেউ বা বলবেন বানানো গল্প। কিন্তু পৃথিবীর সব সত্যি কি চোখে দেখা যায়? আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডের কতটুকুই বা জানি, কত রহস্য আজও অন্ধকারে ঢাকা পড়ে আছে। কথায় আছে না, মানলে শিব, না মানলে পাথর। তবু হলপ করে বলতে পারি এই ঘটনাটা শতভাগ সত্য। আমি ছোটবেলা থেকেই ভূত প্রেত অলৌকিক ঘটনা এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতাম না, বরং এসব নিয়ে আলোচনা হলে হেসেই উড়িয়ে দিতাম। কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে কত রাত নির্জন মাঠে বসে গল্প করেছি, শ্মশানের পাশ দিয়ে হেঁটেছি। কোথাও কখনো কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়নি আমার। তাই মনে মনে ভাবতাম সবই হয়তো মানুষের কল্পনা। কিন্তু জীবনের একটা সময় এমন আসে যখন বাস্তব আর অবাস্তবের সীমারেখা ঝাপসা হয়ে যায়, তখন যুক্তি হার মানে অভিজ্ঞতার কাছে। এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল প্রায় আজ থেকে 30 বছর আগে। আমি এই ঘটনাটা শুনেছি গত বছর বর্ধমানের মুক্তাগাছি গ্রামে আমার এক বন্ধুর ছেলের বিয়ে উপলক্ষে ওদের বাড়িতে গিয়ে। আমার বন্ধুর নাম ছিল রণজয়। বহুদিনের সখ্য ওর সাথে। তার বিশেষ অনুরোধে বিয়ের 2 দিন আগে উপস্থিত হতে হয়েছিল। মুক্তাগাছি অসাধারণ একটি সুন্দর গ্রাম। পাকা রাস্তা ঢুকেছে ঠিকই, মোবাইলের টাওয়ারও দাঁড়িয়ে গেছে, নতুন নতুন দোতলা বাড়ি উঠেছে। তবু গ্রামটার মধ্যে এখনো এক ধরনের পুরনো দিনের শান্তি আছে। সন্ধ্যা নামলে কুয়াশার মতো নরম অন্ধকার নেমে আসে। দূরে শালিক ডাকে, বাঁশবনের ভিতর দিয়ে বাতাস গেলে অদ্ভুত শব্দ হয়। সেই সন্ধ্যাতেই উঠানে চা খেতে খেতে গল্প হচ্ছিল রণজয় আর তার দুঃসম্পর্কের ভাই সজলের সঙ্গে। সজল একটু চুপচাপ প্রকৃতির ছেলে, মুখে হাসি থাকলেও চোখে যেন এক ধরনের স্থায়ী ক্লান্তি। গল্প ঘুরতে ঘুরতে একসময় ভূত প্রেত প্রসঙ্গে গড়ালো। আমি মজা করে বললাম, এসব কিছুই নেই গো, সবই মনের ভুল। সজল একটু হালকা হেসে বলল, সবকিছু চোখে দেখা যায় না দাদা। তারপর একটু থেমে বলল, আমার জীবনে যা ঘটেছিল সেটা যদি নিজে না ভোগ করতাম হয়তো আমিও বিশ্বাস করতাম না। আমরা দুজনেই চুপ করে গেলাম। রণজয় বলল, ওকে বলতে দে, ঘটনাটা শোনার পর হয়তো তুই আর হাসবি না। সজল একটু দূরে তাকিয়ে যেন অতীতের ভেতর ডুবে গিয়ে বলতে শুরু করলো, তখন আমার বয়স 25 কি 26 হবে। তখন আমরা থাকি পূর্ব বর্ধমানের দেউল গ্রামে। সদ্য চাকরি পেয়েছি শহরের এক নামী অফিসে। জীবনের প্রথম চাকরি। মাথায় তখন হাজারো স্বপ্ন, সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়েছে। আমাদের সংসার খুব সচ্ছল ছিল না। বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মায়ের শরীর তেমন একটা ভালো নয়, ছোট বোনের পড়াশোনা চলছে। মাসের শেষে টানাটানি লেগেই থাকতো। মা প্রায় বলতেন, বাবু ওই ছেঁড়া বুটটার কতদিন পরবি? অফিসে এত লোকের মধ্যে যাস, তোর লজ্জা করে না? একটা নতুন কিনে নে। মায়ের কথা শুনে আমি হেসে বললাম, এই মাসেই কিনবো মা, দেখো তুমি। কিন্তু মাসের শেষে আর হয়ে উঠত না। বাবার ওষুধ, বাড়ির বাজার, বোনের বই, সব মিলিয়ে নিজের জন্য কিছুই থাকতো না। আমার পুরনো বুটটার সামনের দিকে একটু ছিঁড়ে গিয়েছিল, তলাও ক্ষয় হয়েছে, কিন্তু তাও চালিয়ে নিচ্ছিলাম। মনে হতো চলছে তো। একদিন অফিসে মিটিং চলাকালীন লক্ষ্য করলাম সহকর্মী সমীর চুপি চুপি আমার জুতোর দিকে তাকাচ্ছে। দেখেই বুকের ভেতর কেমন একটা খচখচে লজ্জা বিঁধে গেল। সেদিনই ঠিক করলাম এই মাসে যাই হোক নতুন বুট কিনবই। মাইনে পেয়ে সরাসরি গেলাম নিউ মার্কেটে। অনেক খোঁজাখুঁজির পর একটা মাঝারি দামের কালো চকচকে বুট কিনলাম। হাতে নিয়ে মনে হলো এই প্রথম নিজের জন্য কিছু করলাম। সেদিন নতুন বুট পায়ে দিয়ে বাড়ি ফিরছিলাম। মনে হচ্ছিল পায়ের সঙ্গে সঙ্গে জীবনও যেন একটু শক্ত হয়ে উঠেছে।
স্টেশন থেকে নেমে একটু এগোলেই একটা ছোট্ট বাজার বসে, দুটো মাংসের দোকানও আছে। ভাবলাম আজ নতুন বুটের আনন্দে বাড়িতে মুরগি নিয়ে যাই। 1 কেজি মুরগির মাংস নিলাম। আমাদের বাড়িতে যেতে খানিকটা হাঁটা পথ, রাস্তার দুপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে বড় কাঁঠাল গাছ। সন্ধ্যা নেমেছে, আকাশে ধূসর আলো অন্ধকার। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম একটা মোটা কালো কুকুর অনেকক্ষণ ধরে আমার পিছু নিয়েছে। বড় বিরক্ত করছে। কখনো ঘেউ ঘেউ করতে করতে ছুটে আমার আগে চলে যাচ্ছে, আবার কখনো পিছনে। ভাবলাম হাতে ঝোলানো মাংসের দিকেই ওর লক্ষ্য। পিঠে অফিসের ব্যাগ আর আমার দু হাতে তখন দুটো পোটলা। বাম হাতে মাংসের প্যাকেট আর ডান হাতে সেই ছেঁড়া পুরনো বুট দুটো একটা প্লাস্টিকের প্যাকেটে ঝোলানো। যাই হোক, কুকুরটা ভীষণ বিরক্ত করছে দেখে হঠাৎ মনে হলো এই পুরনো বুটের ঝোলাটা আর কিসের জন্য টেনে বাড়ি নিয়ে যাচ্ছি। আবর্জনা। হালকা হাসি দিয়ে ঝোপের পাশে কুকুরটাকে লক্ষ্য করে দিলাম ছুঁড়ে। কুকুরটার গায়ে লাগতেই কুকুরটা বিভৎস রকম আওয়াজ করতে করতে এক দৌড়ে ঝোপের গভীরে ঢুকে গেল। ছুঁড়ে দেওয়ার সময় হঠাৎ যেন মনে হলো কিছু একটা শব্দ হলো ঝোপের ভেতর। না 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 না, শুকনো পাতার শব্দ নয়, যেমন কেউ শব্দ করে কেঁপে উঠল। আমি থমকালাম। দূর থেকে কুকুরের ডাক ভেসে এলো। বাতাসটাও কেমন ঠান্ডা হয়ে গেল হঠাৎ। গায়ে কাটা দিল। নিজেকে বুঝিয়ে নিলাম, অযথা ভাবছি। নতুন জুতো, নতুন আত্মবিশ্বাস, এসব ভেবে মন একটু চঞ্চল। বাড়ি পৌঁছে মা দরজা খুললেন। মা বললেন, ও মা, কি সুন্দর বুট কিনেছিস রে। মায়ের চোখে গর্ব। আমি হেসে বললাম, আজ থেকে কিন্তু তোমার ছেলে অফিসে মানানসই। কি বলো মা? কিন্তু সেই রাতটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। প্রথম রাত 2টো নাগাদ হঠাৎ করেই কাঁপুনি দিয়ে ঘুম ভাঙলো আমার। শরীর পুড়ছে, গা ঠান্ডা হয়ে আসছে, আবার গরমও লাগছে। পাশের ঘর থেকে মা ছুটে এলো। কি হয়েছে রে বাবু? বাবা থার্মোমিটার দিয়ে বলল 103 ডিগ্রি। কিন্তু জ্বরটা শুধু ছিল না, চোখ বন্ধ করলেই দেখছিলাম ঝোপের ভেতর থেকে একটা ছায়া ধীরে ধীরে উঠছে। তার চোখ নেই, মুখ নেই, কিন্তু তার গলায় আছে আমার পুরনো বুটটা ফিতে বাঁধা ঝুলছে। সেই সব দিনগুলোর কথা পরে শুনেছি। জ্বরের ঘোরে আমি প্রলাপ বকতে শুরু করলাম, মা, ওটা আমি ইচ্ছে করে মারিনি, আমি জানতাম না। মা কাঁদত। কি বলছিস বাবু? কে মারেনি? আমি চিৎকার করে উঠতাম, ওকে আমি জুতা ছুঁড়ে মারিনি, আমার ভুল হয়েছে। বাবা ডাক্তার ডেকে আনলো। ডাক্তারবাবু বললেন ভাইরাল ফিভার। ইঞ্জেকশন দিলেন, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। জ্বর কিছুতেই কমলো না। পরদিন বিকেলে নাকি আমি হঠাৎ বিছানা থেকে উঠে বসে চিৎকার করে বললাম, ও দাঁড়িয়ে আছে দরজায়। মা ওকে ঢুকতে দিও না, মা ওকে ঢুকতে দিও না। কিন্তু দরজায় তখন কেউ ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গলা বদলে যেতে লাগলো। কখনো ফিস করে কথা বলছি আমি, আবার কখনো গর্জে উঠছি। এক সময় আমার মুখ দিয়ে আমার গলার স্বর বদলে অন্য গলায় শব্দ বের হতো। আমায় জুতা মেরেছিস, তুই আমাকে অপমান করেছিস। মা অজ্ঞান হয়ে গেল। শুরু হলো প্রেতের যন্ত্রণা। পরদিন দুপুরে আমি হঠাৎ উঠে জানালার দিকে তাকিয়ে স্থির হয়ে গেলাম। বললাম, ও বাইরে দাঁড়িয়ে, ওর পা নেই, হাঁটছে না, ও ভাসছে। বাবা তখন আর দেরি না করে বাবা আর আমার কাকা দুজন মিলে আমাদের গ্রামের শেষ প্রান্তে এক ওঝাকে ডেকে আনলো। শাঙ্কা ওঝা। গ্রামে মোটামুটি নাম ডাক আছে ওনার। ছেলেপিলেদের নজর লাগলে, খারাপ হাওয়া লাগলে ঝাড়ফুঁক করে, তেল পোড়া দেয়, জল পোড়া দেয়। ওঝা এলেন সন্ধ্যায়। কাঁধে লাল কাপড়, হাতে লৌহ ত্রিশূলের মতো দণ্ড। আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। তারপর মেঝেতে ছক কাটতে লাগলেন। হলুদ গুঁড়ো, কালি দিয়ে ধূপবাতি জ্বালিয়ে। কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, এই ছেলে, ঝোপে কিছু ছুঁড়েছ তুমি? বাবা থমকে গেলেন। হ্যাঁ, পুরনো জুতা। ওঝা মাথা নাড়ালেন। ওতেই সর্বনাশ হয়েছে, ওটাতেই হয়েছে অপমান। যে জায়গায় জুতা ফেলেছ তুমি, ওখানে বহু বছর আগে এক ভিখারি
মারা গিয়েছিল। তাকে গ্রাম ছাড়া করে সবাই অপমান করেছিল। শেষ দিন তাকে জুতা ছুঁড়ে মেরেছিল কিছু ছেলেপুলেরা। সে অপমানে আত্মহত্যা করে। ওই ঝোপের মধ্যে নিম গাছ নিশ্চয়ই আছে। ওই নিম গাছের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সেই ভিখারি। আমার বুক থেকে হঠাৎ করে গর্জন বেরো হলো, ও আমায় কেন জুতা মেরেছে? ওঝা চেঁচিয়ে উঠলেন, তুই কে? আমার মুখ বেঁকে গেল, গলা ভারী। আমি মদ না ভিখারি। ও আমায় জুতা মেরেছে, তাই ওর ভিতর ঢুকেছি আমি। ওকে আমি শেষ করে ছাড়বো। হঠাৎ আমার শরীর কাঁপতে লাগলো, হাত পা শক্ত হয়ে গেল, চোখ উল্টে গেল। আমি দেখতে পাচ্ছিলাম এক অন্ধকার মাঠ। একটা লোকের দু চোখেই যেন আগুন ঝরছে। শাঙ্কা ওঝা বাবাকে বললেন, এ আমার কম্য নয়, ওর শরীরে ভয়ঙ্কর প্রেত বাসা নিয়েছে। আপনারা গুপ্ত ভৈরব তান্ত্রিককে ডাকুন। সেই ওঝাই ঠিকানা দিল নদীর ওপারে ভট্টপাড়ার কালী মন্দিরে এক তান্ত্রিক মহারাজ থাকেন। তাকে সবাই গুপ্ত ভৈরব তান্ত্রিক নামেই চেনে। ভীষণ বড় মাপের অঘরী তান্ত্রিক, এক নামেই সবাই চেনে তাকে। বাবা আর কাকা পরদিন সকালেই ছুটল সেই তান্ত্রিকের কাছে। তিনি সব শুনে বললেন, 3 দিনের আগে তিনি আসতে পারবেন না, অন্য গ্রামে কাজ আছে। বাধ্য হয়ে অপেক্ষা করতে হলো। পরের 3 দিন আমি এক অমানসিক যন্ত্রণা সহ্য করলাম। হঠাৎ শরীর বরফ ঠান্ডা হয়ে যেত, আবার কখনো আগুনের মতো জ্বলতো। ঘুমালেই স্বপ্ন দেখতাম আমার পায়ে কেউ জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। তখন সারা বিছানায় ছটফট করতাম, সারা গা জ্বলতে শুরু করত। মাঝে মাঝে আমার পায়ে বড় বড় ফোস্কা উঠত, অথচ আগুনের স্পর্শ ছিল না। মা কাঁদতে কাঁদতে বলতেন, বাবু বাবু ক্ষমা চেয়ে নে, যা বলছে কর। আমি কাঁদতে কাঁদতে বলতাম, আমি তো জানতাম না মা। কিন্তু প্রেতের কণ্ঠস্বর গর্জে উঠত, এত বড় তোর সাহস! আমাকে জুতা ছুঁড়ে অপমান! ইচ্ছে করে হোক বা না হোক, আমাকে জুতা ছুঁড়ে মেরেছিস। এক রাতে হঠাৎ বিছানা থেকে উঠে আমি খালি পায়ে দৌড়ে বেরিয়ে পড়লাম সোজা সেই ঝোপের দিকে। বাবা আর পাড়া প্রতিবেশীরা জোর করে আমাকে ধরে আনলো। আমি নাকি চিৎকার করেছিলাম, বলছিলাম, ও ডাকছে, ও বলছে আমি ওই নিম গাছটা থেকে আমায় ঝুলতে হবে। এভাবে 3 দিন যাবার পর গুপ্ত ভৈরব আমাদের বাড়ি এলেন। ইয়া দশা, শৈ লম্বা চওড়া চেহারা, মাথায় বিশাল জটা, গলা ভরা লম্বা সাদা দড়ির জঙ্গল, কাঁধে ঝোলা, হাতে নরকরটি, কপালে বড় তিলক, চোখ দুটো যেন আগুনের ভাটি, গলায় রুদ্রাক্ষের সঙ্গে এক গদা নানা পাথর পুঁতির মালা ঝুলছে। পরনে কেবল খাটো লাল রঙের ধুতি জড়ানো রয়েছে। তিনি আমার ঘরে ঢুকেই প্রথমে খাটে শুয়ে থাকা আমার কপালে একটা হাড় ছোঁয়ালেন। তারপর বিড় করে কি সমস্ত মন্ত্র পড়লেন। তারপর বললেন, এই প্রেত শান্তি পায়নি, এ অপমানের আগুনে জ্বলছে, ক্ষমা চাইতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। সিদ্ধান্ত হলো যাগযজ্ঞ হবে, 2টো জ্যান্ত মুরগি বলি দিতে হবে, আর ঝোপের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। সেই রাতটা আজও ভুলতে পারি না। ঝোপের সামনে প্রদীপ জ্বলছে, উগ্র ধূপের গন্ধ, তান্ত্রিক মন্ত্র পড়ছে, আমার গায়ে গঙ্গা জল ছিটাচ্ছেন। হঠাৎ বাতাস ঝড়ের মতো বইতে লাগলো, প্রদীপ নিভে গেল। আমি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। গলা দিয়ে বের হলো, তুই ক্ষমা চাইছিস? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানতাম না, আমি জানতাম না, আমি অপমান করতে চাইনি, আমি ভুল করেছি। একটা হাহাকার ভেসে এলো ঝোপের দিক থেকে। ওঝা মন্ত্র পড়ে মুরগির গলাটা ছিঁড়ে ছেড়ে দিল। মুরগি দুটো ছটফট করতে করতে ঝোপের দিকে উড়ে গেল। মুরগির রক্ত মাটিতে পড়তেই বাতাস থেমে গেল। আমার শরীর থেকে যেন কেউ ভারী পাথর সরিয়ে নিল। চোখের সামনে অন্ধকারটাও আস্তে আস্তে কেটে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। 3 দিন পর পুরোপুরি জ্বর সেরে গেল। ওঝা আমাকে একটা মাদুলি দিয়েছিলেন, বললেন, রূপোর চেনে বেঁধে সব সময় গলাতে রাখিস। অন্ধকারে যেখানে সেখানে কখনো থুথু ফেলবি না, যেখানে সেখানে অন্ধকারে গাছের নিচে প্রস্রাব করবি না, আর কখনো জিনিস অবহেলায় এদিক সেদিক ছুঁড়ে ফেলিস না।
এ প্রেত একবার যখন পিছু নিয়েছে তখন একে তাড়ানো মুশকিল। আমি ঠেকিয়ে দিয়ে গেলাম। অপঘাত, মৃত প্রেত কিন্তু বড্ড নাছোড় হয়। এরা একবার দেহে ঢুকে গেলে এদের থেকে নিস্তার পাওয়া প্রায় দুঃসাধ্য ব্যাপার। আর একটা কথা বিশেষভাবে মনে রাখবি, পরলৌকিক কাজ না হওয়া পর্যন্ত রক্তের সম্পর্ক নেই এমন কোনো মৃত ব্যক্তির বাড়িতে কখনো যাবি না। গেলে কিন্তু এই মাদুলির সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে। যতদিন বাঁচবি এই মাদুলি যেন সঙ্গে থাকে তোর। এই মাদুলি নষ্ট হলেই কিন্তু বিপদ আছে। এখানেই ঘটনাটা শেষ হলে ভালো হতো, কিন্তু আমার জীবনে তখনও কষ্ট পাওয়া বাকি ছিল। সেটাও আবার আমার নিজের দোষেই। বছর 2 আর কোনো অসুবিধে হয়নি আমার, কিন্তু বলে না কপালের ফের। প্রায় 2 বছর বাদে হঠাৎ সংবাদ এলো আমার ছোটবেলার বন্ধু সুভাষ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সুভাষ আমার ভীষণ ভালো বন্ধু ছিল। খবর শুনেই মাকে কিছু না বলেই অফিস থেকে গেলাম সুভাষদের বাড়ি। সুভাষের দাহ কার্য করে আমি একাই বাড়ি ফিরলাম। অফিসে তখন অডিটের কাজ চলছে, কাজের ভীষণ চাপ। মাথায় মাদুলিটার কথা একদম মনেই ছিল না আমার। বাড়ি ফিরে কিছু না খেয়েই শুয়ে পড়লাম। সেদিন রাত থেকেই আবার ধুমছে জ্বর। শরীরটা যেন আগুনে পড়ছে, গা ছমছম করছে, মাথার ভেতর ধক ধক শব্দ হচ্ছে। আমি বেহুশ হয়ে পড়লাম বিছানায়। একা ওঠার সামর্থ্য পর্যন্ত নেই আমার। গলা শুকিয়ে কাঠ, কিন্তু হাত তুলতে পারছি না। যেন কেউ আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। চোখ দুটো আধ খোলা, কিন্তু দৃষ্টি ঝাপসা। ঠিক তখনই শুরু হলো সেই বিভীষিকা। প্রথমে মনে হলো জানলার গড়াতে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার ঘরের মধ্যে বাইরের হালকা চাঁদের আলো এসে গড়াদের ফাঁক দিয়ে পড়ছে। সেই আলোয় স্পষ্ট দেখতে পেলাম একটা মুখ, বিভৎস বিকৃত, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠোঁট ছিঁড়ে গেছে, দাঁতগুলো বেরিয়ে আছে, গলায় দড়ি বাঁধা, আর সেই দড়ি টান টান হয়ে উপরে উঠে গেছে অদৃশ্য অন্ধকারে। আমি চিৎকার করতে চাইছিলাম, গলা দিয়ে শব্দ বের হলো না। তখন মুখটা ধীরে ধীরে দুলতে লাগলো, যেন হাওয়ায় ঝুলছে। সেই বিভৎস মূর্তিটা দুলছে, আর তার চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকেই। হঠাৎ করেই তার ঠোঁট নড়ল। এবার এবার তোর পালা। আমি চোখ বন্ধ করে ফেললাম। নিজেকে বোঝালাম জ্বরের ঘোরে আছি, সব মিথ্যে, সবই হ্যালুসিনেশন। কিন্তু চোখ বন্ধ করতেই আরো ভয়ঙ্কর দৃশ্য। মনে হলো কেউ আমার কানের কাছে এসে ফিস ফিস করছে। ঠান্ডা নিঃশ্বাস গানে লাগছে। হঠাৎ কানের ললিতে বরফের মতো স্পর্শ। আমি কেঁপে উঠলাম। চোখ খুলতেই দেখলাম সে এবার ফ্যানের স্লিং থেকে ঝুলছে আমার মাথার ঠিক উপরে। ফ্যান বন্ধ, কিন্তু তার দেহটা আস্তে আস্তে ঘুরছে। গলায় মোটা দড়ি, জিভ বেরিয়ে আছে নীলচে, চোখ দুটো ফোলা, আর তার পায়ের আঙুলগুলো যেন আমার মুখের উপর ছুঁয়ে যাচ্ছে। আমি বিছানায় পড়ে আছি, উঠতে পারছি না। বুকের উপর চাপ বাড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন সে তার দেহটা নিচের দিকে নামিয়ে আনছে একটু একটু করে। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে একটা গো গো শব্দ ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছিল না। আমি হাত তুলতে চেষ্টা করলাম, শরীর সাড়া দিচ্ছে না। হাত পা অবশ, শুধু চোখ দুটো দিয়ে সব দেখতে পাচ্ছি। তারপর সে হঠাৎ থেমে গেল। এবার ঘোরা বন্ধ, সম্পূর্ণ স্থির। তারপর ধীরে ধীরে তার মাথাটা ঘুরতে লাগলো 180 ডিগ্রি। মুখটা পুরো উল্টো হয়ে গেল, তবু চোখ দুটো আমার দিকে স্থির। তার ঠোঁট আবার নড়ল। আমায় মনে আছে। আমার মাথার ভেতর ঝড় বয়ে গেল। আবার কেন আমার কাছে এসেছ? ঠিক তখনই ঘরের কোণ থেকে আরেকটা শব্দ, যেন কেউ নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে, খড় খড় করে আঁচড়াচ্ছে। আমি চোখ ঘুরিয়ে ঘরের কোণের দিকে তাকালাম। অন্ধকারে কিছু একটা নড়ছে। তারপর ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা ছায়া, লম্বা, অবয়বটা কুঁজো হয়ে হাঁটছে। তার পায়ের শব্দ নেই, কিন্তু দেওয়ালে তার ছায়াটা স্পষ্ট। সে এগিয়ে এলো আমার বিছানার দিকে। ফ্যান থেকে ঝুলন্ত দেহটা হঠাৎ অদৃশ্য। আমার গোঙানির আওয়াজ শুনে বাবা ছুটে আমার ঘরে ঢোকে।
তার মুখটা এত কাছে ছিল যে আমি পচা গন্ধ পাচ্ছিলাম, পচা গলা মাংসের গন্ধ। শুধু আমি নয়, বাবাও ঘরে ঢুকে সেই দুর্গন্ধটা পেয়েছিল। সে ফিসফিস করে আমার কানের কাছে যেন বলল, আমি একা ঝুলিনি, তোকে নিয়েও এবার ঝুলবো, আমি আবার আসবো, মনে রাখিস। হঠাৎ আমার গলায় চাপ অনুভব করলাম। আমার হাত পা ছুঁড়ে মারতে চাইলাম, কিন্তু শরীর নড়ছে না আমার। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। মা আমায় কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। হঠাৎ সব থেমে গেল। গলার কাছে জ্বালা অনুভব করলাম। বহু কষ্টে হাত তুলে ছুঁয়ে দেখি চামড়া লাল হয়ে আছে, যেন দড়ির দাগ। আমার বুকের উপর চাপ তখনও রয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখনও। আমি আর সহ্য করতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু অজ্ঞান হওয়ার আগে শেষ যে জিনিসটা দেখেছিলাম, ফ্যানের হুকে দড়ির একটা ছোট্ট টুকরো দুলছে, যেন কেউ একটু আগেই সেখান থেকে নেমে গেছে। সেই রাতের পর জ্বর একটু কমে গেলেও বিছানা ছাড়তে পারিনি। ক্লান্তিতে চোখ বুজে আসছে, আর চোখ বুজলেই মনে হয় আমার বুকের উপর কেউ বসে আছে, আর অন্ধকারে দুটো সাদা চোখ স্থির হয়ে তাকিয়ে আছে আমার দিকে, অপেক্ষা করছে কবে আমি পুরোপুরি দুর্বল হব, কবে সে তার দড়িটা আবার আমার গলায় পরাবে। বাবা, মা, কাকা কারুর আর বুঝতে বাকি রইল না যে আমার উপর আবার প্রেত ভর করেছে। বাবা কাকা আবার ছুটল সেই গুপ্ত ভৈরব তান্ত্রিকের কাছে। ওনার হাতে পায়ে ধরে কোনো মতে রাজি করিয়ে আবার ওনাকে বাড়ি নিয়ে আসলো। গুপ্ত ভৈরব তান্ত্রিক দরজার দোরগোড়ায় দাঁড়িয়েই চোখ বন্ধ করে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখতেই যেন চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। বৈদ্যুতিক বাতি নিভিয়ে ঘরের প্রদীপ জ্বালা হলো। প্রদীপের শিখা হঠাৎ কেঁপে উঠল। উঠোনের কোণে বাঁধা গরুটি অকারণে ডেকে উঠল। তিনি গম্ভীর স্বরে বললেন, এই ঘরে আর শুধু মানুষ নেই, ও আবার ফিরে এসেছে, ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। তিনি এসে এক নজর আমাকে দেখেই বললেন, এবার শুধু ও ভয় দেখাচ্ছে না, ও তোমার ছেলের প্রাণ দখল নিতে চাইছে। উঠোনের মাঝখানে সিঁদুরের লাল আলপনা আঁকা হলো। আমাকে তার ভেতর বসানো হলো। চারদিকে সর্ষে, লাল লঙ্কা, নিমপাতা। তান্ত্রিক মাটিতে বসে তার ঝোলার ভেতর থেকে একে একে বের করতে লাগলেন অদ্ভুত সব জিনিস। কালীমাটির পুতুল, শ্মশানের ছাই, রুদ্রাক্ষের মালা, একখানি রক্তমাখা লাল কাপড়, আর একটি ছোট করটি। করটির চোখের গর্ত যেন অন্ধকারে তাকিয়ে আছে। আজ রাতের মধ্যেই প্রেত তারণ যজ্ঞ শেষ করতে হবে। তিনি বললেন, যজ্ঞের আগুনেই ওকে বাঁধতে হবে, না হলে ভোরের আগে এই ছেলে আর থাকবে না। তৈরি হলো যজ্ঞমণ্ডপ। চার কোণে চারটি লাল প্রদীপ, মাঝখানে কাঁসার থালায় আঁকা হলো রক্তচন্দনে এক ভয়ঙ্কর মণ্ডল। ত্রিভুজের ভেতর ত্রিভুজ, আর তার মাঝে অদ্ভুত অক্ষর। মণ্ডলের চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো শ্মশানের ছাই। আমার বিকৃত চিৎকার, ওসব করে কি হবে? আমি তো একে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। তখন সেটা আমার কণ্ঠস্বর ছিল না, ভারী কর্কশ, যেন দূর থেকে ভেসে আসছে। মা আঁচল মুখে চেপে ধরলেন। বাবা কাঁপতে কাঁপতে আমাকে ধরে রাখলেন। তান্ত্রিক হঠাৎ বজ্র কণ্ঠে চিৎকার করলেন, নির্ঘোষে বেরিয়ে আয়, তোর নাম জানি আমি। মাদুলি ভাঙতেই তুই ফিরে এসেছিস, কিন্তু আজ তোর শেষ রাত্রি। হাওয়া যেন হঠাৎ ঘুরপাক খেতে লাগলো। প্রদীপের শিখা একসাথে লম্বা হয়ে উঠল। দূরে কুকুরেরা একসাথে চিৎকার করে কেঁদে উঠল। যজ্ঞ শুরু হলো। আগুন জ্বালানো হলো বেলকাঠ দিয়ে। তান্ত্রিক চোখ বন্ধ করে জপ করতে লাগলেন গম্ভীর মন্ত্র। তার গলা কখনো নিচু, কখনো তীক্ষ্ণ, কখনো ফিসফিসে। শব্দগুলো যেন সাধারণ ভাষা নয়, প্রাচীন, গোপন। ওম খৈরিং ভৈরবায় প্রীতবন্ধন স্বাহা। প্রতি মন্ত্রোচ্চারণে তিনি আগুনে নিক্ষেপ করেছিলেন ছাই, লাল সর্ষে আর কিছু অজানা ভেষজ। আগুনের রং বদলাতে লাগলো, হলুদ থেকে নীল, নীল থেকে গাঢ় লাল।
আমি হঠাৎ ছটফট করতে শুরু করলাম। আমার শরীর বাঁকা হয়ে উঠেছে, হাত পা কাঁপছে অস্বাভাবিক শক্তিতে। সে গর্জে উঠল, থামা, আগুন নিভিয়ে দে, নইলে তোদের কেউ বাঁচবে না। আমার চোখের মণি সাদা হয়ে গেছে, গলার শিরা ফুলে উঠেছে। তান্ত্রিক করটির ভেতর তেল ঢেলে তাতে সলতে জ্বালালেন। করটির ভেতরের আগুন যেন সবুজাব আলো ছড়াতে লাগলো। তিনি সেই করটি তুলে আমার মাথার সামনে ধরে মন্ত্র পড়তে লাগলেন, যে দেহ তোর নয় সে দেহ ছাড়, যে প্রাণ তোর নয় সে প্রাণ ছাড়, ভৈরবের আদেশ ছাড়। ধমক দিলেন। হঠাৎ আমার মুখ দিয়ে বেরোলো এক তীব্র কণ্ঠের হাসি। চারদিকের বাতাস জমাট বাঁধল। আগুন এক মুহূর্তের জন্য নিভে গিয়ে আবার দপ করে জ্বলে উঠল। মা চিৎকার করে উঠলেন, গুরুজি, গুরুজি, ওর গলায় দাগ ফুটে উঠেছে। সত্যি সত্যি আমার গলায় যেন কালো আঙুলের ছাপ ফুটে উঠেছে। তান্ত্রিক মহারাজ মাকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না মা। তান্ত্রিক এবার নিজের বাম হাতের আঙুল ছুরি দিয়ে সামান্য কেটে কয়েক ফোঁটা রক্ত আগুনে ফেললেন। এই রক্তে বন্ধন, এই রক্তে দহন, প্রেত তোর মুক্তি আগুনেই। রক্ত পড়তেই আগুন যেন বিকট শব্দে ফেটে উঠল। ধোঁয়া পাক খেতে খেতে মণ্ডলের উপর ঘুরতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর যেন অস্পষ্ট এক ছায়ামূর্তি দেখা গেল। লম্বা চুল, বেঁকে থাকা মুখ, ফাঁকা চোখ। আমি হঠাৎ নিথর হয়ে পড়লাম। তারপর ধীরে ধীরে আমার বুক থেকে যেন কিছু বেরিয়ে আসছে, একটি কালো ধোঁয়ার রেখা। পাক খেতে খেতে উপরে উঠছে। তান্ত্রিক বজ্র কণ্ঠে শেষ মন্ত্র উচ্চারণ করলেন, ভস্মীভূতং প্রেতাত্মা ভৈরব শরীর আদেশ। তিনি লাল কাপড়ে মোড়া পুতুলটি আগুনে ছুড়ে দিলেন। মুহূর্তেই আগুন তীব্র হয়ে উঠল। ধোঁয়ার সেই ছায়ামূর্তি যেন চিৎকার করে আগুনের ভেতর ঢুকে গেল। এক বিকট আর্তনাদে যেন চারদিক কেঁপে উঠল। উঠোনের গাছের পাতা ঝরঝর করে পড়তে লাগলো। তারপর হঠাৎ সব শান্ত। আগুন ধীরে ধীরে স্বাভাবিক হলো। ধোঁয়া মিলিয়ে গেল। আমি তখন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার শ্বাস ধীরে কিন্তু স্বাভাবিক। চোখের সাদা অংশে আবার কালো মণি হয়েছে। মা ছুটে এসে আমার মাথা কোলে নিল। ও বাঁচবে তো গুরুজি? তান্ত্রিক গভীর শ্বাস নিয়ে বললেন, বেঁচেছে, প্রেত দূর হয়েছে, কিন্তু মনে রেখো, মাদুলি ছাড়া ও কখনো থাকবে না। যে শক্তিকে একবার ডাকা হয় সে পুরোপুরি যায় না, ছায়া হয়ে থাকে। তিনি আগুনের ছাই একত্র করে একটি লোহার পাত্রে ভরে দিলেন। এই ছাই নদীতে ভাসিয়ে দেবে সূর্য ওঠার আগে। পেছন ফিরে তাকাবে না, একবারও না। আর কোনো ভয় নেই। তবে এই মাদুলি যেন সবসময় ওর সঙ্গে থাকে। আর একটা কথা, তোমার ছেলের কিন্তু কিছুদিনের মধ্যে একটা অঙ্গহানি হবে। আর হলো ঠিক তাই। আমার পায়ের পাতাটা দিন দিন কেমন শুকিয়ে যেতে লাগলো। পায়ের গোজ থেকে শুরু হয়ে গেল। সেই থেকে আমি লাঠিতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করি। সেদিন বাড়ির উঠোনের চারদিক বাতাস পোড়া গন্ধ আর এক অদৃশ্য আতঙ্কের শীতল স্পর্শ। তান্ত্রিক মহারাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আজ প্রেততারণ সম্পন্ন হয়েছে, কিন্তু মনে রেখো, অন্ধকারকে অবহেলা করো না। ওরা অপেক্ষা করতে জানে। তার কথার সঙ্গে সঙ্গে দূরে কোথাও আবার কুকুর ডেকে উঠল। আর বাবা মা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলেন তাদের অচেতন ছেলের দিকে। যেন ভয় এখনো পুরোপুরি যায়নি, শুধু সাময়িকভাবে স্তব্ধ হয়েছে। আজও সেই মাদুলি আমার হাতে বাঁধা। অনেক বছর কেটে গেছে, চাকরি বদলেছে, জীবন বদলেছে, কিন্তু আজও রাতে কখনো একা হাঁটতে গেলে মনে হয় ঝোপের ভেতর কেউ আমার দিকে যেন তাকিয়ে আছে। আমি এখন পর্যন্ত তান্ত্রিকের সেই বলা কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলি। আর আজও কখনো হঠাৎ পায়ের কাছে ঠান্ডা বাতাস লাগলে মনে হয় কেউ যেন ফিস ফিস করে বলছে, অপমান ভুলতে পারছি না। ঘটনাটা গল্পের মতো শোনালেও কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা। বিশ্বাস হোক আর নাই হোক, আমি নিজে এই ঘটনার সাক্ষী। আমার
আমার ঘোড়া পা এই ঘটনার সাক্ষী। সজল এতক্ষণে থেমে গেল। উঠোনে তখন নিস্তব্ধতা। দূরে কোথাও বাঁশবনে বাতাস ঢুকে শুকনো পাতার শব্দ তুলছে, খড়খড় করে, খসখস করে। আমি আর রণজয় দুজনেই চুপ।